কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন। আমরা প্রতিবেদন ধারণ করেছি কালীগঞ্জের মৌতলা এবং রতনপুর অঞ্চল থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন নিরাপদ সবজি উৎপাদন। দেশে বাণিজ্যিক চিংড়ি এবং কাঁকড়া চাষে খ্যাত অঞ্চল হচ্ছে সাতক্ষীরা জেলা। পাশাপাশি ঘের কৃষিতেও সাতক্ষীরা জেলা অনেকখানি এগিয়ে। জেলার সদর কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা, তালা ইত্যাদি উপজেলায় 1100 হেক্টরের ঘেরের আইলে নানা জাতের সবজি উৎপাদিত হয়। তবে কালীগঞ্জ উপজেলায় ঘেরের সংখ্যা যেমনটি বেশি, তেমনি সবচেয়ে বেশি পরিমাণ ঘেরের আইলে সবজি উৎপাদিত হয় কালীগঞ্জ উপজেলায়। উপজেলা কৃষি বিভাগের তথ্য মোতাবেক কালীগঞ্জ উপজেলায় 365 হেক্টরে ঘেরের আইলে এবং পুকুর পাড়ে সবজি উৎপাদিত হয়। একথা ঠিক, এক সময়ে ঘের মালিকগণ আইলে সবজি চাষকে তেমন গুরুত্ব দিতেন না। অধিকাংশ ঘেরের আইল পতিত থাকতে দেখা যেত, যদিও বা কেউ কেউ আবার আবাদ করতেন, সেটাও ছিল অপরিকল্পিত। হালে সে দৃশ্য নেই। চিংড়ি কিংবা সাদা মাছের পাশাপাশি ঘেরের আইলে সবজি চাষ বাণিজ্যিক কৃষিতে বিস্তার ঘটেছে। এই যে নিরাপদ খাদ্য উৎপাদিত হচ্ছে আপনার কালীগঞ্জ থেকে ঘেরের পাড়ে, এবং সেটা আপনি বলছেন পুরোপুরি শতভাগ নিরাপদ, এই সংবাদটা ভোক্তাদের কাছে কীভাবে পৌঁছবে? কোনো আলাদা কোনো ইন্ডিকেশন আছে কি? আমাদের সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার অনেক ঘের আছে, অনেক ঘের। আমাদের আবাদি এলাকা আছে 25,000 হেক্টরের মতো, যেখানে দেখা যাচ্ছে অনেক অংশ আমার ঘের জুড়ে আছে। আর এই ঘেরের এলাকা আমরা কীভাবে কাজে লাগাবো, তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা ঘেরের পাড়ে সবজি, এই ঘেরের পাড়ে সবজি, যেমন আমরা তরমুজ যদি করি, এখান থেকে 3 বছর আগেও ঘেরের পাড়ে কোনো অফসিজন তরমুজ ছিল না, কিন্তু এখন আমার 29 হেক্টর জমিতে অফসিজন তরমুজ হচ্ছে। সাথে সাথে আমরা যদি দেখি এই যে করলা, মিষ্টি কুমড়া, সব মিলিয়ে প্রায় 1000 হেক্টর ঘেরের পাড়ে, সব ঘেরের পাড়ে 1000 হেক্টর ঘেরের পাড়ে আমার এখন বর্তমান আমার মৌসুম ভিত্তিক। হ্যাঁ, মৌসুম ভিত্তিক, এবং এই বর্ষার সময়। এবং চমৎকার বিষয় হচ্ছে আমার পানি হচ্ছে লবণ, কিন্তু ঘেরের পাড়ে আমার কিন্তু হচ্ছে সবজি। এদের এই সুযোগটা না, এটা ঘেরের পাড়ে কিন্তু আসলে এটা লবণ সহিষ্ণু, বাট কম লবণ। ওই যে ঘেরে যে লবণ, অত লবণ তার সহ্য করতে পারে না, কিন্তু যেহেতু এই সময় বৃষ্টি হয়, এই লবণের মাত্রাটা তার মানে সহনশীল আর কি, এজন্য আমরা খুব সহজে করতে পারছি। আমরা আগে জানতাম যে কৃষক যখন এই কালীগঞ্জ অঞ্চলে ঘেরের মধ্যে তারা বিভিন্ন সবজি করতো, ঢেঁড়স করতো, সে তার কীটনাশক ব্যবহার করতো, এবং তাতে করে অনেক মাছের ক্ষতি হতো। এখন কি প্রবণতা আছে না কিছুটা কমে? না, এখন কমে আসছে বলতে এখন জৈব বালানাশকের ব্যবহারটা বেড়েছে। কীটনাশকের প্রকারভেদ আছে, যেগুলো আমার পোকার জন্য ক্ষতিকর বাট মাছের জন্য ক্ষতিকর না, এরকম কিছু কীটনাশক কিন্তু আমার অলরেডি আবিষ্কার হয়েছে। সেইগুলো আমরা এখানে নরমালি কৃষকদের সম্পৃক্ত করি, হ্যাঁ, তাদেরকে সম্পৃক্ত করে ওই ধরনের কীটনাশক ব্যবহার করার জন্য উৎসাহিত করি। আগামীতে এই নিয়ে আপনার ভাবনা কি, এই সমস্ত লার্নিংগুলোকে নিয়ে? আসলে আমি যখন আসছি এখান থেকে, আমি আসছি 2022 সালের মে মাসে, 3 বছর আগে। আমি আসার পরে আমি বলছি যে বিশেষভাবে কিছু কিছু নতুন ফসল আমাদের এর মধ্যে আসছে, যেরকম অফ সিজন তরমুজ আসছে। কোন বিষয়টা প্রথমে আপনি গুরুত্ব দিয়েছেন? আমি এখানে এসেই প্রথম যে গুরুত্বটা দিয়েছি আমার যে ঘেরের পাড়গুলো, আচ্ছা, আমরা ঘেরের পাড়গুলো কীভাবে ব্যবহার করতে পারি, এর ধারাবাহিকতায় আমরা, এবং নতুন ফসল, পুরাতন ফসল দিয়ে আসলে অনেক বেশি আগানো যায় না, হ্যাঁ, এবং হাই ভ্যালু ক্রপস হতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমার অফ সিজন তরমুজ। এটা নিঃসন্দেহে একটা আমার কালীনের একটা ভালো একটা আউটপুট আমি পেয়েছি। সাথে সাথে ভার্মি কম্পোস্ট, আমার জেনে খুশি হবেন যে আমার এই উপজেলা থেকে প্রতি বছর অ্যাটলিস্ট 100 টন ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়। এবং যেটার এগুলো নতুন আপনি দেখছেন? হ্যাঁ, আমি আসার পরে এগুলো আমি দেখছি। এবং আমরা যেটা বলছি ঘেরের পাড়ে সবজি আগে ছিল, কিন্তু সেটা হয়তো বা কম ছিল, এখন অনেক বেড়েছে। প্রতিটি ঘেরের আইলে এখন আবাদ হচ্ছে হাই ভ্যালু সবজি। যেমন কোনো ঘেরের আইলে মাচা করে চাষ হচ্ছে অসময় তরমুজ, কোনোটিতে করলা, আবার কোনোটিতে মিষ্টি কুমড়া। বলতে গেলে এসএসএপি বা স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের সহযোগিতায় কালীগঞ্জের সিংহভাগ ঘেরের আইল এখন সবজি চাষে পরিপূর্ণ। কালীগঞ্জের উপজেলার লক্ষ্মীনাথপুরের ঝাড়ু গ্রামের হরিপদ মণ্ডল তাদেরই একজন। চলতি বছর হরিপদ মণ্ডল এসএসএপি প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি বিভাগের কারিগরি সহযোগিতায় 3টি পুকুর পাড়ে উচ্চ ফলনশীল হাইব্রিড করলা 1335 এবং 70-80 জাতের আবাদ করেছেন। ফলন অত্যন্ত চমৎকার। ইতোমধ্যেই করলা হারভেস্ট শুরু হয়েছে। জনাব হরিপদ মণ্ডল, আপনি এখানে কতটুকু জমির উপরে ঘের? আপনার এখানে এটা আপনার 6 বিঘা। 6 বিঘা। কয়টা পুকুর? 3টা পুকুর। কি চাষ করেন এখানে? এখানে মূলত সবই করলা। মানে মাছে পুকুরে কি চাষ? পুকুরে মাছ আছে আপনার রুই মাছ, মৃগেল মাছ,
সাদা মাছ জাতীয়, তারপর ট্যাংরা মাছ আছে, গলদা চাষ আছে, মিশ্র চাষ আছে। আপনি তো পুকুর পাড়ে সুন্দর করেছেন করলা চাষ, এবং সাথে সাথে জৈব। আপনি বলেন তো কবে থেকে আপনি এই করলা চাষ শুরু করেছেন ঘেরে পাড়ে? এই ঘেরে পাড়ে আপনার আজকে 3 বছর মতো করছি, কিন্তু আমার নিজে উদ্যোগে করছি। আগে এরকম করতেন? আগেও করতাম, কিন্তু ভালো হতো না, যার ফলে কৃষি স্যারেরা এসে বললো সারটা সব দিয়েছে, দেওয়ার পরে আমাদের আগে ভালো হতো না কেন? কি ভালো করতেন? তো, আমরা তো জৈব সার দিতাম না। আমার যেটা মনে হয় আমার যে জৈব সারের কোনো বিকল্প নেই। রাসায়নিক সারের মধ্যে দিয়ে হয়তো ক্ষণিকের জন্য কাজ ভালো হয়, পরে ভালো হয় না। উৎপাদন কি বাড়ছে? উৎপাদন তো অবশ্যই বাড়ছে, যেমন উৎপাদন বাড়ছে, আপনার জীবনকাল বাড়ছে। যত জীবনকাল বাড়বে তত আপনার ফসল বাড়বে। জনাব মন্ডল, আপনি 3টি পুকুরেই পাড়ে ঘিরে করলা চাষ করছেন, কি পরিমাণ করলা উৎপাদিত হচ্ছে এখন? প্রতিদিন আপনার 60-65 কিলো তুলি, 70 কিলো ওঠে। 70 কিলো প্রতিদিন মানে কবে শুরু করছেন করলা তোলা? এটা আপনার দীর্ঘ 1 মাস মতো হয়ে গেছে। আগে তো মূল্যর কেমন? মূল্য আমার 60 টাকা কিলো পাচ্ছি। আচ্ছা, আগে যখন কৃষি বিভাগের পরামর্শ ছাড়া করতেন তখন উৎপাদন কেমন ছিল, এখন কেমন? আগে কম হতো, গাছ ভালো থাকতো না, গাছের রোগ লাগবে বেশি। এখন রোগটাগুলো থাকে না। তাতে পরামর্শ, এই ঘেরের মধ্যে কোনো কীটনাশক দেন? কীটনাশক বলতে আমরা ছত্রাকনাশকটা দেওয়া পড়ে। আচ্ছা, যেগুলো মাকড়নাশক বা ছত্রাকনাশক এগুলো দেওয়া লাগে। কি মাছের ক্ষতি দিতে হয়? কোনো মাছের ক্ষতি হয় না। মাছের ক্ষতি মাছ তো মারা যাবে। এই যে সরকারের যে নতুন প্রক্রিয়ার কথা বলছে, জৈব সার ব্যবহার করবেন, কীটনাশক দিবেন না, এটা কি কেমন মনে হচ্ছে আপনার? এগুলো খুব ভালো উদ্যোগ। মানে এক কথায় আপনার জৈব সার কোনো বিকল্প নেই। রাসায়নিক সার তো ব্যবহার করবেন, তার জৈব সার কোনো বিকল্প নেই। গাছের পরাময় বৃদ্ধি করার জন্য জৈব সার। বড় সাইজগুলো আমরা এক পাশে রাখবো, আর যেগুলো ছোটো, তাই না? হ্যাঁ, আর একটা তাহলে আমরা এই পাশে রাখি ছোটো, আর এগুলো বড়গুলো আমরা এই পাশে রাখি। তাহলে আমাদের বাজার মূল্য কিন্তু দুইটার জন্য 2 রকম। যেহেতু আমাদের বেশিরভাগ সাইজ কিন্তু বড় আছে, তো এগুলোর জন্য আমরা ভালো প্রাইস পাবো, তাই না? কদমতলা মলেঙ্গা গ্রামে বরাবরই ধান ও মরিচের আবাদ হয়। ধান এবং মরিচের পরে এই সমস্ত জমি পতিত থাকে, অর্থাৎ ধান ও মরিচ কদমতলা মলেঙ্গা অঞ্চলে প্রচলিত ফসল ধারা। এসিসিবি প্রকল্পের উদ্যোগে কদমতলা জুড়ে সেই প্রচলিত ফসল ধারায় যুক্ত হয়েছে হাই ভ্যালু সবজি আবাদ। তরুণরা কৃষিকাজে বেশ আগ্রহী এখন, এবং তারা সবাই কিন্তু আমরা পুরাতন যে কৃষি পদ্ধতিটা আমাদের ছিল ওই পদ্ধতিতে না থেকে আমরা কিন্তু এখন নতুন নতুন আধুনিক যে প্রযুক্তি আছে সেই বিষয়গুলো আমরা অনেক তরুণ কৃষক আমাদের এতে আগ্রহী হচ্ছে, এবং আমাদের উদ্দেশ্যও তাই যে তরুণ এবং শিক্ষিত কৃষকদের কৃষিকাজে নিয়ে আসা। এসিসিবি প্রকল্প এই সমস্ত অঞ্চলে তরুণ কৃষকদের সম্পৃক্ত করে ধান ও মরিচ চাষের গ্যাপ সময়ে শসা, তরমুজ, মিষ্টি কুমড়া সহ উচ্চ মূল্যের উচ্চ ফলনশীল সবজি আবাদে সম্পৃক্ত করেছেন। মলেঙ্গা গ্রামের মাহবুব আলম তাদেরই একজন। শিক্ষিত 2 ভাই মিলে 50 শতক জমিতে মেসি জাতের শসা আবাদ করেছেন মাহবুব এবং তৈবুর রহমান। ট্রেনিংয়ে গেছিলাম উপজেলা কৃষি অফিসে। ওখান থেকে জানার পরে দেখলাম যে ধানের চেয়ে শসাই এত লাভজনক, ওনারা যেভাবে বলছে। ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে এসে আমি খেরাই করার, তার মানে প্রশিক্ষণ পেলেন আপনি মানে কৃষি সংসদ অধিদপ্তর থেকে? প্রশিক্ষণ পেয়ে আপনি হাই ভ্যালু এই শসা শুরু করলেন। আচ্ছা বলুন তো, এর আয় ব্যয় হিসাবটা একটু শুনি আপনার। মানে এই যে 3 বিঘা জমি করেছেন, কেমন আয় হচ্ছে আর কেমন ব্যয় হচ্ছে, কত লাভ হতে পারে কি ধারণা করছেন আপনার? আমার বিঘা প্রতি ব্যয় হয়েছে আজ পর্যন্ত 49,000 টাকা। আচ্ছা, আর হারভেস্ট করার জন্য কিছু খরচ আছে, সেটা আর ধরো আর 10,000 টাকা খরচ। 10,000 টাকা আজ পর্যন্ত বিক্রি হয়েছে 1 লক্ষ প্লাস। তাতে করে সর্বমোট কত টাকা আয় হতে পারে সিজন শেষে? এখনো প্রায় 30 দিনের মতন হারভেস্ট করা যাবে। 30 দিনের মতো? 30 দিনের মতো। তাতে করে বাদ দিয়ে আমার 1,30,000 টাকার মতো মানে লাভই থাকে। এখানে তো আপনি এর আগে কি ছিল, কি কোন ফসল ছিল এর আগে? এর আগে মানে রবি মৌসুমে ছিল মরিচ ছিল। মরিচের পরে শসা করা। এরপরে কি করবেন? এরপরে আবার বেগুন করবো। আবার বেগুন। তাহলে মরিচ, শসা, বেগুন 3টি ফসল আপনি করছেন। আগে করতেন 2টা, মরিচ এবং বেগুন। কৃষি বিভাগের পরামর্শে নতুন যুক্ত করেছেন শসা। এই 3 নম্বর ফসল এটা। সব মিলিয়ে আয় কেমন হবে? সব মিলিয়ে আশা করতেছি এই 33 শতক জমিতে আমার প্রায় 3 লাখ প্লাস আসবে। 3 লাখ প্লাস হবে। এই যে হাই ভ্যালু ফসলটা করলেন, এই পরামর্শটা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন আপনি যে হাই ভ্যালুটা করতে হবে বা এটি করতে হবে এমন?
আমি উপজেলা কৃষি অফিস থেকে ট্রেনিং নিয়েছিলাম আর বলছিলাম, আর আমার উপসহকারী আছে শ্যামলী দিদি, উনি বলছিল বিষয়টা। আমরা শুনেছি যে আপনি নিরাপদ শশা উৎপাদন করছেন এখানে। নিরাপদে করতে গিয়ে কী কী পন্থা অবলম্বন করছেন? ফেরামন ফাঁদ দিছি, আর আপনার যে হলুদ ট্যাপ দেওয়া আছে, আর বর্ষার সময় এই সময়টা একটু পোকা আপনার কম থাকে। আচ্ছা, সবসময়। তো দুজনে তো শিক্ষিত তরুণ, আপনারা কেন কৃষিতে যুক্ত হলেন? কেন অন্য কাজও করতে পারতেন? কৃষি এটা হলো আমাদের ভালো লাগে, এটা কাজ করে আমরা অনেক মজা পাই। আর আমরা যেহেতু মানে নিজেদের জায়গা আছে, নিজের জায়গাটা কাজে লাগানোর চেষ্টা করি। আচ্ছা, আপনার তৈব আপনার দেখা যাচ্ছে এই এলাকায় অনেকে তরমুজ করছে বা আরো কিছু করবে, এলাকার লোকজন আসে না আপনার শশা দেখতে? জি আসে। আগামী বছর কোনো লোকজন বাড়বে নাকি মানে কি? আশা করতেছি তো বাড়বে। আচ্ছা, আমার পাশের জমিটা উনি বলছে আমার সাথে যে গত আগামী বছর করবে। আচ্ছা, আগামী বছর যে এই ফসলটি ভালো হবে তার কোনো গ্যারান্টি কি আছে? না, এরকম গ্যারান্টি নেই, তবে আশা করি হবে। কারণ এখন যেহেতু হয়তো এত ভালো না হতে পারে, একটু খারাপ হতে পারে, বা এর চেয়ে ভালো আর হতে পারে। কৃষকরা এমনিভাবে আমাদের দেশে তরুণ কৃষক ভাইয়েরা যুক্ত হচ্ছেন কৃষিতে। এই রতনপুরে তার একটা দৃষ্টান্ত মাহবুব এবং তৈবুর রহমান। আমরা আশা করি বাংলাদেশের সব এলাকাতেই এরকম এক একজন মাহবুব এবং তৈবুর রহমান সৃষ্টি হবে, এবং আগামীতে কৃষি হবে তরুণদের কৃষি, যারা কৃষি সমৃদ্ধশালী দেশ হবে তরুণদের মাধ্যমে। আমরা প্রথমত প্রশিক্ষণের ব্যবস্থা করি কৃষকদের, যেখানে এই প্রকল্পের এসএসসিপি প্রকল্পের আওতায় একটা পার্সেন্টেজই ধরা থাকে, যেখানে তরুণ কৃষক থাকবে, মহিলা থাকবে, 40% বা 30% একটা পার্সেন্টেজ থাকে, মহিলা এবং তরুণ থাকবে। সব বয়সী মোটামুটি আমার স্বাবলম্বী কৃষক 18 বছরের পরে বা সরাসরি কৃষিকাজের সাথে জড়িত এমন কৃষক দেখে সব বয়সী কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণে আমাদের এই যে উচ্চ মূল্য ক্রপ সম্পর্কে, তারপরে কিভাবে বাণিজ্যিকীকরণ করা যায়, সেখানে কি হাই ভ্যালু সবজি নিয়ে আলোচনা করা হয়, বিষয় সবজি ফল এগুলো নিয়ে। এখানে তাদের আরেকটা বিষয় তাদের মাথায় ঢোকানো হয় যে আমরা একসময় খোরপোশ কৃষি ছিলাম, সেই কৃষিটাকে এখন কিভাবে আমরা বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে পারি। মূলত মার্কেট লিঙ্কেজটা, মূল টার্গেট ওখানেই থাকে আপনাদের। ওই বিষয়টা তাদেরকে জানানো হয়। আর তরুণ কৃষকদের এই বিষয়ে বিশাল আগ্রহ থাকে, যে তারা সবসময় চিন্তা করে যে কিভাবে স্বল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। তো সেই আগ্রহ থেকে তারা এই উচ্চমূল্য ফসলের দিকে বেশি ঝুঁকে পড়ছেন, সাথে এই যে বাজার ব্যবস্থাপনার দিকেও তাদের। আচ্ছা, একটু দৃষ্টান্ত, মাহবুব আলম একটা দৃষ্টান্ত এই অঞ্চল, রতনপুর অঞ্চল, একটু মাহবুব আলম সম্পর্কে আপনারা বলেন, কিভাবে তার সাথে আপনারা তার সাথে কিভাবে যুক্ত হলেন, তাদের কি সহযোগিতা করছেন এসএসসি প্রকল্পের মাধ্যমে? সে প্রথমত আমাদের উপসহকারী কৃষি অফিসার, যিনি এই ব্লকের দায়িত্বে আছেন, ওনার মাধ্যমে আমাদের অফিসে একটা প্রশিক্ষণে গেছিলেন। এরপর উপসহকারী কৃষি অফিসার আমাদের যখন প্রদর্শনী দেওয়া হয় আমাদের প্রতি মৌসুমে এসএসসিপি প্রকল্প থেকে, তখন এই কৃষককে বাছাই করা হয়েছিল এবছর এই শশা চাষের জন্য। নিরাপদ শশা উৎপাদনের জন্য তাকে আমরা হলুদ আঠালো ফাঁদ, ফেরোমন ফাঁদ, সাথে বাজারে আমাদের জৈব মালচিংও দেওয়া হয়েছে। আর বলা হয় আমাদের যে যদি কোনো পোকা লেগে যায় তাহলে জৈব বালাইনাশক যেগুলো আছে বাজারে ওগুলো প্রথমে ব্যবহার করার জন্য। এরপর জৈব বালাইনাশক। বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এখন তো প্রতিদিনই মানে শশা তুলছে, এই বৃষ্টিতে কোনো পোকামাকড়ের আক্রমণ বেশি এরকম কিছু আছে আপনাদের? না, একটু গরম পড়লে বেশি পোকামাকড় আক্রমণ করে। আর এই শশা কুমড়ো জাতীয় গাছে বিশেষ করে যখন মাছি পোকাটার বেশি আক্রমণ হয়, যেটা ফল যখন ছোট থাকে, ফুলের পরাগায়নের 10 থেকে 15 দিন বয়স পর্যন্ত এই পোকাটার আক্রমণ বেশি হয়। কিন্তু মাহবুবের পাশে কিন্তু খালি জমি আছে, ধানের জমি আছে, কচু লাগাতে, অন্য এই জমি খালি করে যদি লাভই হয়ে থাকে অন্য কৃষকরা সম্পৃক্ত হলো না কেন? এখানে কৃষকরা এবছর ইনি করলেন, ইনিও গত বছর এইখানটায় আমন মৌসুমে ধান করছিলেন, এবছর ইনি করছেন। এবং পাশের জমিতে আমরা দেখতে পাচ্ছি যে জমিটা ধান আছে, উনি সামনের বছর উচ্চমূল্য ফসলের দিকে ঝুঁকবেন। তাহলে ক্রমান্বয়ে ধান চাষ থেকে মানুষ বেরিয়ে আসছে সবজিতে। যেমন একটা দৃষ্টান্ত পেয়েছি মাহবুব সাহেবের কাছ থেকে, তারা বলছে 40,000 টাকা ধান বিক্রি করতেন প্রতি বছর, কিন্তু এখন সে 2 থেকে 3 লাখ টাকার সবজি বিক্রি করছেন।
হ্যাঁ। তো এই মেসেজটা কি অন্যান্য কৃষকদের আপনারা পৌঁছানোর ব্যবস্থা করছেন না? আমরা প্রশিক্ষণের চেষ্টা করি ভিডিও ক্লিপ দেখানো এবং ছবি দেখানো, যেটা আমাদের উপজেলার সাফল্যের কিছু চিত্র তুলে ধরে। সেখানেও আমরা অনেক উদাহরণ দিয়ে থাকি। আমরা আমাদের উপজেলার কালীগঞ্জ উপজেলার এই উদাহরণ দিয়ে কৃষকদের বোঝানোর চেষ্টা করি। এবং অধিকাংশ জায়গায় দেখা যায় যে এরকম একজন সফল কৃষকের আশেপাশে কয়েক কৃষক আমাদের এই সফলতাটা গ্রহণ করে, তারা এই বিষয়ে উদ্যোগী হয়ে যায়। এই ছিল কালীগঞ্জের মলেঙ্গার তরুণ কৃষকদের সফলতার চিত্র। প্রতিবেদনের শেষ ভাগে আমাদের সঙ্গে কথা হয় এসএসসিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হকের সঙ্গে। এসএসসিপি প্রকল্পের এই যাবৎকালের অর্জন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক বললেন, এসএসসিপি প্রকল্পটি স্মল হোল্ড এগ্রিকালচার কন্টিনিউয়াস প্রজেক্ট বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 11টি জেলার 30টি উপজেলায় আমরা উচ্চমূল্যের ফসল নিয়ে কাজ করতেছি। এর মধ্যে আমরা সাতক্ষীরা এবং বাগেরহাটের আমাদের যে মাছ চাষি ঘের আছে, এগুলোতে কৃষকরা আগেও সবজি চাষ করতেন, কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবে চাষ করতেন এবং তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেন না। কিন্তু আমাদের এই প্রকল্প যখন আমরা কাজ শুরু করি, তারপরে আমাদের কৃষক ভাই বোনদের আমাদের প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণ দিয়ে কেমনি তারা আধুনিক পদ্ধতিতে উচ্চমূল্যের সবজি চাষ করবেন তাদের শিখিয়েছি। শেখানোর ফলে এখন তারা বিভিন্ন ধরনের উচ্চমূল্যের সবজি, যেমন অফ সিজন তরমুজ, করলা, শসা, আর্লি টমেটো ভ্যারাইটি বা লেট টমেটো ভ্যারাইটি, গ্রীষ্মকালীন টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, এগুলো সারা বছরব্যাপী চাষ করতেছেন এবং তাদের উৎপাদিত পণ্য আমাদের সিএফসি সেন্টারগুলো যা আছে এখানে সংগ্রহ করে পাইকারদের সাথে মার্কেটিং স্থাপন করে তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছেন। এইভাবে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ঘেরে পারে সবজি চাষ ব্যাপক অবদান রাখছে। ডক্টর হক, বাংলাদেশের যে সমস্ত প্রকল্প পরিচালিত হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা সময় এসে প্রকল্পগুলো ক্লোজ হয়ে যায়। আপনাদের প্রকল্প থেকে ক্লোজ হওয়ার পরে কি ধরনের টুলস থেকে যাচ্ছেন যে টুলসগুলো কৃষকরা নিজেরাই কন্টিনিউ করবে? আপনারা জানেন যে আমাদের এই প্রকল্পটা বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। এখানে দাতা সংস্থা ইফাদের প্রজেক্টটা কেমন সাস্টেন করবে সেজন্য তারা এক্সিট স্ট্র্যাটেজি আগে থেকেই প্রজেক্ট শুরু করার সাথে সাথে তারা এক্সিট স্ট্র্যাটেজি করছে। সেইটা আমরা সেই এক্সিট স্ট্র্যাটেজিকে সময়বুঝি করে আমাদের যে প্রকল্পে লিড ফার্মার রয়েছেন, প্রজেক্ট শেষ হলেও আমাদের লিড ফার্মাররা থাকবেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা থাকবেন এবং আমরা যে স্থাপনাগুলি যেমন কমন ফ্যাসিলিটি সেন্টার বা আমাদের খাল খনন করে দিচ্ছি, এগুলোর ম্যানেজমেন্ট করার জন্য ম্যানেজমেন্ট কমিটি আছে, তাদের মাধ্যমে এগুলা পরবর্তীতে যেন সচল থাকে সেইভাবে তারা আমাদের লিড ফার্মারগুলা কিছু সার্ভিস চার্জ নিয়ে এগুলোকে সেবা দিবেন এবং আমাদের পাশাপাশি আমাদের উপজেলা কৃষি অফিস এটা তত্ত্বাবধান করবেন। এভাবে আশা করি আমাদের এই প্রকল্পের কার্যক্রমগুলো দীর্ঘ সময় সাস্টেন। প্রকল্পের মেয়াদ প্রায় 4 বছর হয়ে গেল। এই 4 বছরে কত শতাংশ আপনারা টার্গেট ফুলফিল করতে পেরেছেন যে ধারণা নিয়ে প্রকল্প শুরু হয়েছিল? এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে, বিভিন্ন ধরনের টার্গেট রয়েছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটি অনুসারে আমাদের প্রায় 100% আমরা অর্জন করতে পেরেছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে টার্গেট ছিল তার সাথে বেশি অর্জন করেছি। কিছু কিছু অ্যাক্টিভিটিস হয়তো 5% বা 6-7% কম রয়েছে, 2-4টা অ্যাক্টিভিটিস। তো আমাদের এই বছর যেহেতু 1 বছর রয়েছে, এটা আমরা 26 সালের জুন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করলে আমরা 100% কার্যক্রম আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং এফবিএসসি স্কুল এবং সিএফসি চমৎকার একটা মডেল। এই মডেলগুলোকে জনপ্রিয় করার জন্য আপনারা প্রকল্পের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? এই আমাদের সিএফসি এবং এফবিএস মডেলগুলো খুবই গুরুত্বপূর্ণ মডেল এবং কৃষকদের যে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আপনারা জানেন যে আগে আমরা ট্রেডিশনাল এগ্রিকালচার করতাম, ট্রেডিশনাল পদ্ধতিতে ফসল উৎপাদন করে এবং ফলন কম হইতো, আধুনিক পদ্ধতি ব্যবহার করতাম না। সেখান থেকে বেরিয়ে এসে আমরা এখন প্রিসিশন এগ্রিকালচার যেটা বলি বা কমার্শিয়াল এগ্রিকালচার, এটা আমরা করতেছি। এখানে আমাদের অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন। আপনি ইতিমধ্যেই ইফাদের কান্ট্রি ডিরেক্টর নিয়ে প্রকল্পটা পরিদর্শন করেছেন, তাদের মতামতটা কি? এটা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কৃষকদের কাছে কতটুকু তাদের অপিনিয়নটা কি? টাইম টু টাইম আমাদের ইফাদের ক্যান্ডিডেট সহ আমাদের মিশন মেম্বাররা মাঠ ভিজিট করেন, আমাদের কার্যক্রমগুলো ভিজিট করে দেখছেন। তারা এত খুশি হয়েছেন আমাদের কার্যক্রমগুলো দেখে, কারণ তারা চায় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে আগে নিয়ে আসা। আমরা সেই কাজটাই করেছি। যেমন আমরা বার্মিং কম্পোস্ট উৎপাদন করে এখানে 1000 কিলো একটা গ্রাম আছে, সেই পুরো গ্রামটা বার্মিং কম্পোস্ট চাষের আওতায় রয়েছে এবং তারা কমার্শিয়াল ভিত্তিতে বাণিজ্যিক ভিত্তিতে কতটুকু সার্থক মনে করছেন যে প্রকল্পের পরিচালনা করতে গিয়ে? থ্যাংক ইউ। আমাদের আসলে এই প্রকল্পটা বাস্তবায়নের ফলে আমাদের প্রকল্প এলাকার সুবিধাভোগীদের যে আর্থসামাজিক অবস্থা পরিবর্তন করছে, সেটা খুবই একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের দেশের উন্নয়নে পড়েছে। এবং শুধু আমাদের দেশে না, এই প্রকল্পের
কার্যক্রমগুলো তারা তো ইফাদ যেহেতু সারা বিশ্বে কাজ করে, সেটা ওনার ইফাদ মিশন রিপোর্টে তারা উল্লেখ করেছেন যে আমাদের এই প্রজেক্টের কার্যক্রমগুলো 69টা দেশের মধ্যে টপ রেটেড আমাদের প্রজেক্টটা। কালীগঞ্জের মৌতলা এবং রতনপুর অঞ্চল থেকে ধারণকৃত নিরাপদ সবজি নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।